দেখুন, পরিকল্পনা তো অনেক কিছু রাজ্য সরকার করে, সবকিছু সফল হয় না। যেভাবে এই ডিএর না থাকার ব্যাপারটা এবং না দেওয়ার ব্যাপারটাও সফল হবে না। শুনানি হতে দিন, 4 তারিখে এরা মানে টপ অফ দ্য লিস্টেই থাকবে। সুতরাং ডিএ আদায় হবে এবং দরকার হলে মমতা ব্যানার্জি তার ঘটিবাটি বিক্রি করে দিয়ে দেবেন। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক দিনের ডিএর আপডেট নেওয়ার জন্য কখনো আইনজীবীদের, কখনো সংগ্রামী যৌথ মঞ্চ, কখনো অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দর কাছে বারবার ফোন করি। তার মধ্যে আপনাদেরও ফোন টুকরো টুকরো করে ফোন ধরি, সেখান থেকেও সংগ্রহ করি অনেক তথ্য। সরকারি অফিসগুলোর ভেতরে কি ঘটে যাচ্ছে, অসংখ্য তথ্য আমাদের ভাড়ার এই মুহূর্তে জমে রয়েছে, সেগুলি পরবর্তীকালে প্রতিবেদন করব। কিন্তু গতকাল একটি বিষয়ে আপনাদের অবহিত করেছিলাম যে সরকারি কর্মচারীরা সার্ভিস বুকটার দিকে নজর রাখুন। সরকারি কর্মচারীদের যা যা নথি সরকারি অফিসে আছে, ডিএ মামলা রাজ্য সরকার হারলে শেষ পর্যন্ত সেই নথিগুলো লোপাট হবে না তো? তেমনই কিন্তু আশঙ্কা মনের কোণে দানা মারছে, কেন ঘটনা পরম্পরা সেগুলোই বলছে। সরকার বিভিন্নভাবে তথ্য লোপাট করা, নথি লোপাট করা একদম এক্সপার্টাইজটা করে ফেলেছে এই সরকার। ফলত সবাই সচেতন থাকুন, নিজস্ব নথি নিজস্ব ভাড়ারে ঠিকঠাকভাবে সংরক্ষিত রাখুন। আজকে যখন বিভিন্ন ফোন করছি, কখনো দিল্লিতে কখনো কলকাতাতে, তখন ফোন করতে আচমকা ভাস্কর ঘোষকে ফোন করেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চে। তিনি তখন আইনজীবীদের সঙ্গে ডিএ সংক্রান্ত ব্যাপারে বৈঠকে বসছেন, তারই মধ্যে আমার ফোনটা ধরলেন। তার কাছে যখন খবর সংগ্রহ করতে যাচ্ছি, তখন দুটো খুব ইন্টারেস্টিং খবর আমার ভাড়ারে ছিল। সেটা নিয়ে আমি তার তথ্য সংগ্রহ করার জন্য তাকে কিছু প্রশ্ন করলাম যে সুদীপ চন্দ্র সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, নিউ সেক্রেটারিয়েটে মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে কাজ করছেন। আচমকা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব বা উদ্যোগে রয়েছেন বলে তাঁকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আলিপুরদুয়ারে। সেই সংক্রান্ত ব্যাপারে স্যাটে মামলা ছিল, গতকালও মামলায় শুনানি হয়েছিল এবং সেই সংক্রান্ত মামলায় একটা জায়গায় একটা তথ্য বেরিয়ে এসেছিল যে সুদীপচন্দ্র আরটিআই করে তার স্ত্রী জানতে চেয়েছিলেন যে সুদীপচন্দ্রকে যে ট্রান্সফার করা হয়েছে সেই ট্রান্সফারের ফাইলে জনৈক সত্যজিৎ স্বর্ণকার তার সই আছে। তারা খবরটা পেয়ে আরটিআই করেছেন। আরটিআইয়ের উত্তর সরকার যখন দেয়নি, স্বাভাবিকভাবে সমস্ত ব্যাপারটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় জাস্টিস অমৃতা সেনের বেঞ্চে। জাস্টিস অমৃতা সিনহা সেই সংক্রান্ত বিষয় পরিষ্কারভাবে বলেছিলেন যে ফাইলটা কখনো ব্যক্তিগত নথি আলাদা করে হতে পারে না। ফাইলটা যিনি মামলা করেছেন, তার যিনি আইনজীবী, তাকে দেখানোর ব্যবস্থা করা হোক। ফলত সরকার বিপদে পড়ে যে তৃণমূল কর্মচারী ফেডারেশনে কোনো একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তিনিই ট্রান্সফার সেই রেকমেন্ড করছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের সুদীপচন্দ্র কলকাতায় থাকবে না, 700 কিলোমিটার দূরে আলিপুরদুয়ারে তাঁকে ট্রান্সফার করাবে। এরকম অসংখ্য খবর ট্রান্সফারে আমাদের কাছে আসে, সেগুলো আমরা তথ্য সংগ্রহ করছি, সেগুলো নিয়ে প্রতিবেদন করব। কিন্তু এটাতে খুব একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে, সেই টুইস্টটা আপনাদের কাছে বলি। সেটা হচ্ছে যে সুদীপচন্দ্রর এই ব্যাপারে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশ জাস্টিস সিনহা দেন যে ইমিডিয়েটলি সেই ফাইলটা দেখাতে হবে সুদীপচন্দ্রর বা যিনি আরটিআই করেছেন তার আইনজীবীকে, যে সেখানে তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতার রেকমেন্ডেশন আছে কিনা, তখন স্বাভাবিকভাবে রাজ্য সরকার বুঝতে পেরেছেন শিয়রের সংকট, সরাসরি ডিভিশন বেঞ্চে গিয়ে মামলা করে দিচ্ছেন, এটাকে আটকাতে হবে। ফাইল তো দেখানো যাবে না। কত বড় চৌর্যবৃত্তির একটা সরকার বসে আছে দেখুন তো। তৃণমূল নেতা রেকমেন্ড করছেন সেটা বেরিয়ে যাবে বলে, সেটা যাতে আইনজীবী না দেখতে পারেন, সেইটার জন্য সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চে চলে গেল রাজ্য সরকার। আমার আপনার ভাড়ারে, আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা পয়সা খরচা করে জাস্টিস দেবাংশু বসাকের ঘরে শেষ পর্যন্ত আইনজীবীদের অ্যাপয়েন্ট করে সেইখানে শেষ পর্যন্ত আইনজীবীদের পেছনে তাদের প্রাপ্য ফিস দিয়ে তাদের দিয়ে মামলাটা করালেন। জাস্টিস দেবাংশু বসাক এদিন সরাসরি রায় দিলেন ওই ফাইল দিতে হবে আদালতে, আদালত সেই ফাইলটা পর্যবেক্ষণ করবে। এবং সেটা নিয়ে আজকেই যখন এই প্রতিবেদন শুনছে তখন শুনানি আছে। খুব ইন্টারেস্টিং একটা খবর। আরও একজন নেত্রী এই সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত, তাকে সম্প্রতি আবার সল্টলেক থেকে ট্রান্সফার করা হয়েছে অন্য একটা জায়গায়। অর্থাৎ এই প্রতিহিংসামূলক যে ঘটনাগুলো আপনারা দেখেছেন, ওই জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রেও 3 জনের ক্ষেত্রে, সিনিয়র রেসিডেন্টদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল। ঠিক সেই একইভাবে এখন রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা প্রতিবাদ করবেন, যারা ডিএ করবেন, তাদের দিয়ে চাইবেন, তাদের তো ঘেউঘেউয়ের সঙ্গে তুলনা করেছেন। এখন আবার তাদের ট্রান্সফার করার প্রক্রিয়াটা প্রতাপ নায়ক, রণবীর দত্ত, মানস ভূঁইয়া কিংবা ওই এদের বাহিনীদের দিয়ে করাচ্ছেন, সত্যজিৎ সরকারদের বাহিনীদের দিয়ে করাচ্ছেন। আপনাদের এই ধরনের ট্রান্সফারের কোনো খবর এলে জোর করে ট্রান্সফার করা, হুমকি দেওয়া, চমকি দেওয়া, ধমক দেওয়া, দয়া করে আমাদের দফতরে ফোন করবেন। বাংলার মানুষকে জানাই, অন্তত এই কাজটুকু তো করি। আর এদিকে ডিএ সংক্রান্ত আপডেটগুলো নেওয়ার জন্য সরাসরি ভাস্করবাবুকে প্রশ্ন করলাম। তখন সবে আইনজীবীদের সঙ্গে বৈঠক সেরে উঠেছেন।
এই ডিএ সংক্রান্ত মামলায়, এবং আমাকে কি বলেছেন তার সিনপসিস শুরুতে আপনাদের কিছুটা শোনালাম, যে অপেক্ষা করুন সন্ময়দা, আমরা এই সরকারকে ঘুটি বাটি বেচে আমাদের প্রাপ্য ডিএ দিতে বাধ্য করব। এই কনফিডেন্সটাই বাংলার মাটিতে এখন দরকার, বড্ড অভাব এই কনফিডেন্সের। যারা সরকারি কর্মচারী আন্দোলন করছেন তাদের প্রত্যেককে বলছি, এই প্রত্যয়টা নিয়ে এই চোরেদের সরকার, চোরেদের রানী যিনি নবান্নে বসে রয়েছেন, এই সরকারকে 2026-এ সরাতে হবে, বিকল্প কিছু নেই। ঝান্ডা সরান, যে যেখানে জিতবেন তাকে জেতান, এরকম একটা প্রতিশ্রুতি নিজের সঙ্গে, প্রতিজ্ঞা নিজের সঙ্গে তৈরি করুন, আর করে শেষ পর্যন্ত লড়াইয়ে ঝাঁপান। অভয় দিয়েছেন ভাস্কর ঘোষ, অত্যন্ত সবলভাবে অভয় দিয়েছেন, বলেছেন আপনি অপেক্ষা করুন, আমরা একদম যেভাবে হোক এই সরকারকে বাধ্য করব বকেয়া ডিএ যা যা পাওনা আছে প্রত্যেক কর্মচারীর অ্যাকাউন্টে ফেলাতে। আমি আজকে সরাসরি আমি আর কথা বাড়াবো না, যা বলেছেন ভাস্করবাবুর সঙ্গে আইনজীবীদের চেম্বারে তখন বসে, তখন আমি ফোন করেছিলাম, তারপর তিনি বেরিয়ে আমাকে সমস্ত বক্তব্যটা সিনপসিসটা দিলেন। তার সঙ্গে কী কথা হয়েছে আজকে নতুন বাংলার দর্শকদের শোনাবো। নমস্কার ভাস্করবাবু, একটা খবর কানে এলো, সেটা হচ্ছে সুদীপ চন্দ্র, যাকে নিউজ সেক্রেটারিয়েট থেকে প্রায় 700 কিলোমিটার দূরে আলিপুরদুয়ারে ট্রান্সফার করা হয়েছিল, কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত রায় দিয়েছিলেন যে ইমিডিয়েটলি যে যে ফাইলটা তৈরি হয়েছিল সেই ফাইলটা ইমিডিয়েটলি যা কনসার্ন ব্যক্তি মানে সুদীপ চন্দ্র লয়ারকে দেখতে দেওয়া হোক। সিঙ্গেল বেঞ্চে এই রায়টা ছিল, যে সম্মত জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ, ইফ আই এম নট রং। এর বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেছে পয়সা খরচা করে, মানে আইনজীবীদের পেছনে পয়সা খরচা করে, সময় খরচা করে, আর এটাকে চ্যালেঞ্জ করে যে ফাইল দেখা যাবে না। দেবাংশু বসাকের ঘরে সম্মত। একটু বিষয়টা ব্রিফ করবেন? বিষয়টা হচ্ছে যে ইয়েতে আমাদের কাছে খবর ছিল এবং তার কাগজপত্র আমাদের কাছে আছে যে তৃণমূলের যে ফেডারেশন, সেই ফেডারেশনের সুপারিশে, এবং যারা সুপারিশটা করছেন তারা নিজেরাও ওখানে ওই যে ইয়েতে মানে ফাইলে সই করেছেন। হ্যাঁ, ওই অফিসে কিন্তু প্রায় 18-19 বছর ধরে আছেন নিউ সেক্রেটারিয়েটে। কে আছেন তারা? এই যে স্বর্ণেন্দু সিনহা সহ যারা আছেন তৃণমূলের, তারা সুপারিশ করছেন যে সুদীপকে ট্রান্সফার করতে হবে, কারণ হচ্ছে সুদীপ সংগ্রামী যৌথ মঞ্চ করে এবং সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন যে ডেপুটেশন গুলো হয় সেই ডেপুটেশন টিমে সুদীপ চন্দ্র থাকে। এবার তারা যে সুপারিশ জমা দিচ্ছে সেই সুপারিশ অনুযায়ী সবার বদলিগুলো হচ্ছে। বুঝতে পারছি। তাহলে একটা ডিপার্টমেন্ট কিভাবে একটা সংগঠন তারা ডেপুটেশন দেবে, কে তাদের সংগঠন করবে না করবে সেই অনুযায়ী তাদের নিজস্ব কোনো ট্রান্সফার পলিসি নেই। এবার এই নিয়ে সুদীপ চন্দ্র যখন যে ফাইলে সেই সুপারিশ পত্রটা জমা হয়েছিল এবং যার ভিত্তিতে তাকে ট্রান্সফার করা হয়েছিল সেই ফাইলটা যখন আরটিআই করে জানতে চাই, তখন তার ডিপার্টমেন্ট সেটা দেয় না এবং সেটাকে চ্যালেঞ্জ করে আমরা তখন হাইকোর্টে মামলা করি। সিঙ্গেল বেঞ্চ মানে মাননীয় বিচারপতি অমিত সিনহা তখন বলেন যে ট্রান্সফার পলিসি নেই, তাহলে কি যাকে ইচ্ছা তাকে আপনি ট্রান্সফার করবেন, মানে যাকে পছন্দ নয় তাকে ট্রান্সফার করে দিয়ে দেবেন, এবং একজন চাকরিজীবী তার অধিকার আছে নিজের সম্পর্কিত ফাইল দেখতে চাওয়ার এবং দেখানোর, ডিপার্টমেন্টও দেখাতে বাধ্য এই জায়গাতে। এবং এই কেসটা কিন্তু দাদা যদি ইমপ্লিকেশন চিন্তা করেন তাহলে কিন্তু শুধুমাত্র সুদীপ চন্দ্রের বিষয় নয়, এটা আমাদের সমস্ত চাকরিজীবীদের সাথে যুক্ত। ঠিক, কারণ আমি আমার নিজস্ব পার্সোনাল চাকরিগত ফাইল দেখার অধিকার আমার আছে, সেটা কোনো একটা ডিপার্টমেন্ট নাকচ করা মানে হচ্ছে সকলের জন্যই সেটা লাগু হওয়া। আমরা কেসটা কিন্তু সেই কারণের জন্য করেছি যাতে করে সমস্ত কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠিত হয় যে হ্যাঁ এটা আমার অধিকার, আমার চাকরি সংক্রান্ত যে কোনো ফাইল আমি দেখতে চাইতে পারি যখন তখন। এবং সেই অনুযায়ী অর্ডার দিয়েছিলেন যে ইমিডিয়েটলি তাকে তার ফাইল মানে ওই যে ফাইলটা সেই ফাইলটা তাকে এক্সামিন করতে দেওয়া হোক। সরকার সেটাকে না মেনে তার ডিপার্টমেন্ট সেটাকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছে। আজকে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেটা শুনানি ছিল। সেখানে মাননীয় বিচারপতি শুনানি চলাকালীন বলেছেন যে তোমরা কি এমন কাজ করেছো যেটা প্রকাশ করা যাচ্ছে না, এবং আলটিমেটলি বলেছেন আগামীকাল 2টোর সময় এই ফাইল, অরিজিনাল ফাইল হাইকোর্টের কাছে জমা করতে হবে, তারা এটা এক্সামিন করে দেখবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। মানে কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত ওই ফাইলটা আসবে, যে ফাইলে ওই স্বর্ণেন্দু সিনহা না, স্বর্ণেন্দু কি নাম, স্বর্ণেন্দু যাই হোক, মানে তৃণমূল নেতা, তার রেকমেন্ডেশন আছে যে সুদীপ চন্দ্রকে নিউ সেক্রেটারি থেকে সত্যজিৎ স্বর্ণকারের সই আছে, যেটা
আপনারা বুঝতে পেরেই ফাইলটা দেখতে চেয়েছিলেন আরটিআই এর মাধ্যমে, আরটিআই অস্বীকার করেছেন, তখন জাস্টিস অমৃতা সিনহা রায় দিয়েছেন যে ইমিডিয়েটলি ফাইলটা দেখতে দেওয়া হোক তার আইনজীবীদের, এবং একদম শেষ পর্যন্ত সেটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে পয়সা খরচা করে, সময় খরচা করে, এনার্জি খরচা করে একটা সরকার সব কাজ ফেলে রেখে দৌড়লো, এবং দৌড়ে শেষ পর্যন্ত মুখটা পুড়লো, এবং জাস্টিস দেবাংশু বসাকের ঘরে সেই সেই ফাইল চেয়ে পাঠানো হলো। এটাই তো ব্রিফিং, তাই তো? একদম। আমি এবং আরো আরেকটা জানিয়ে রাখি খবর। যে সুদীপ চন্দ্র একজন অফিসার। হুম হুম নিয়ম হচ্ছে যে মানে সরকারি কর্মচারীদের ট্রান্সফার আটকানোই মুশকিল। হুম আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই কাজটা করে চলেছি। সুদীপ চন্দ্রের ট্রান্সফারও কিন্তু এখন স্টে হয়ে আছে। সুদীপ চন্দ্রকে ট্রান্সফার করে আলিপুরদুয়ারে পাঠাতে পারেনি। তিনি এখনো পর্যন্ত হুম। এই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এই কিন্তু চাকরি করছেন। এটাও আমাদের জয়। মানে আপনি প্রতিবাদ করলেই আপনাকে ট্রান্সফার করা, চাকরি একদম পাবো পয়সা একদম দিয়ে, প্রতিবাদ করলে তা আমাকে ট্রান্সফার করা হবে। এই গা ঘিন করা রাজত্বটা নবান্নের ওই মহিলা তৈরি করেছেন, লজ্জার দুঃখের। কিন্তু এর মধ্যে আরেকটা খবর পেলাম, সল্টলেকেও কাউকে এরকম ভাবে ট্রান্সফার করা হয়েছে, তিনি আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদী ছিলেন বলে। খবরটা কি ঠিক? হ্যাঁ, ধর্মঘটে অংশগ্রহণ করেছিল বলে তার ডিপার্টমেন্ট থেকে জানিয়ে ডেকে পাঠানো হয়েছিল যে আপনি ধর্মঘট লিখে দিন ওটা, যে হ্যাঁ অসুস্থ ছিলেন বলে ছুটি নিয়েছেন। তিনি বলছেন আমি ধর্মঘট করেছি। তাকে সঙ্গে বদলি সঙ্গে করা হয়েছে, ট্রান্সফার, সেটাকেও নিয়েও লড়াই হবে। সঙ্গে সঙ্গে ট্রান্সফার, তাই তো? একদম। পরিচয়টা দেওয়া যাবে যে ভদ্রমহিলাকে ট্রান্সফারটা করা হয়েছে? এখনই দিতে চাইছি না। দরকার আমরা নেই, প্রয়োজন নেই, কিন্তু এই ধরনের ঘটনা ঘটলেই জানাবেন। অশোকবাবু, একটা কথা বলি, আইসিডিএস কর্মীরা প্রতিবাদ করলে তাদের দূরবর্তী স্থানে ট্রান্সফার করার হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, সেই সব খবর আমাদের কাছে আসছে। আজকেও একটা ঘটনা ঘটেছে হ্যাঁ কাটোয়ার ওদিকে। হ্যাঁ। দুজনকে ট্রান্সফারের হুমকি দিয়েছেন তাদের সিডিপিও। হুম। ফোন আমাদেরকে ফোন করেছে, আমরা বলেছি আমরা পাশে আছি, দেখবো সেটা। যদিও আমার আইসিডিএস এ আমার তাদের আমার আপনার বদলির আমার ইয়ে নেই। আমার আমার আপনার কাছে একটু বলা রইলো যে এই জাতীয় খবর যেগুলোকে বাংলার মানুষের কাছে উন্মোচিত করা দরকার, দয়া করে আমাদের জানাবেন। এটা কোথায় হয়েছে? একদম বর্ধমানে। বর্ধমানের কাটোয়ায়। বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারী যারা ধর্মঘটে অংশগ্রহণ করে দেওয়া হয়েছে, করেছেন, তাদের হুমকি ধমকি চমক দেওয়া হচ্ছে, এবং এই 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 কালচারটাকে বন্ধ করানোর জন্য আপনারা আইনগত লড়াই লড়ছেন, এটা অনেকটা ধন্যবাদ আপনাদের পাওনা। আর যেখানে যা মানে আপনার মারফতেও আমি সরকারি কর্মচারীদের কাছে আবেদন জানাচ্ছি, হুমকি চমকি ধমক দিলেই আপনারা দয়া করে তাদের নাম আর ডিটেলসটা দেবেন। কেউ করুক না একদম করুক, আমি বলছি, আমি আমার তরফ থেকে সরাসরি এসডিও ডিএম প্রশাসনিক স্তরে লিখিতভাবে একটা কমপ্লেন করবো যে এই কারবার চলছে, ইজ ইট ট্রু, আপনারা জানান, দরকার হলে প্রয়োজন হলে আরটিআই করবো। কিন্তু এগুলোকে মানুষের কাছে জানানো দরকার যে এই এই সরকারের এইসব শয়তানিগুলো করছেন। আমি ভাস্করবাবু শেষকালে আপনাকে আরেকটা অনুরোধ করব, সেটা হচ্ছে আমাদের কাছে একজন বৃদ্ধা গতকাল ফোন করেছেন, আমি তার পরিচয়টা দিইনি, আমি আমাদের এতে টেলিকাস্ট করেছি, আমি ভিডিওটা আপনার কাছে পাঠিয়েছি, আপনি শুনবেন। সেটা হচ্ছে যে তার পেনশন আটকানোর জন্য নানান ছকটক করা হয়েছিল, তিনি লড়াই করে বার করে শেষ পর্যন্ত যখন অফিসে গিয়ে সার্ভিস বুকটাকে আপডেট করাতে চাইলেন, তখন ওখানকার ফোঁড়েরা, মানে যারা তথাকথিত তৃণমূলপন্থী ফোঁড়েরা, তারা বলছেন আপনি কি আপডেট করাচ্ছেন, ডিএর আশায় বকেয়া ডিএ পাবেন না, ভাড়ারে কোনো টাকা নেই, ঠিক এইভাবে ডিজার্টিং করা হচ্ছে। আমি একটা মেসেজ সাধারণ মানুষের কাছে সব জায়গায় পাঠিয়েছি, মানে আমাদের আমাদের প্ল্যাটফর্ম থেকে, সেটা হচ্ছে সবাই নিজের সার্ভিস বুকগুলোকে আপডেট করান। আপনি যদি সরকারি কর্মচারী হন, আপনি যদি রিটায়ার্ড সরকারি কর্মচারী হন, আপনি যদি স্কুল কলেজ শিক্ষক বা অধ্যাপক বা অশিক্ষক কর্মচারী হন, বা পুরসভা পঞ্চায়েত কর্মী হন, আপনারা অফিসে আপনার সার্ভিস বুক ঠিক আছে কিনা সেটা গিয়ে চেকিং করান, চাপ দিন, এবং নিজস্ব নথিগুলোকে সমবেত রাখুন, কেন মানে সংহত করে রাখুন। তার কারণ আমার একটা আশঙ্কা, আমি এটা নিয়ে আপনার কাছে পরবর্তীকালে ফিরে আসবো, সেটা হচ্ছে এবার কাগজপত্র লোপাটের একটা কারসাজি এই সরকারের তরফ থেকে হবে, যদি ডিএ মামলায় শেষ পর্যন্ত এই সরকার হারে। অর্থাৎ বহু মানুষের ডিএটাকে আটকানোর একটা নতুন ছলা কলা কৌশল হতে পারে, এটা আমার আশঙ্কা। কারণ আমি টুকরো টুকরো যা ফোন পাচ্ছি, সেটা কিন্তু ভয়ানক ভয়ানক ভয়ানক। এটা আপনার কাছে বলা হলো ভাস্কর বাবু। দেখুন, পরিকল্পনা তো অনেক কিছু রাজ্য সরকার করে, সবকিছু সফল হয় না। ঠিক যেভাবে এই ডিএর না থাকার ব্যাপারটা এবং না দেওয়ার ব্যাপারটাও সফল হবে না। শুনানি হতে দিন, 4 তারিখে এটা মানে টপ অফ দ্য লিস্টেই থাকবে। সুতরাং ডিএ আদায় হবে এবং দরকার হলে মমতা ব্যানার্জি তার ঘটিবাটি বিক্রি করে দিয়ে দেবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এই আশাটা অন্তত জাগালেন এত খারাপ পরিবেশ পরিস্থিতির মধ্যে। আমি আগামীকাল আপনার সঙ্গে আরেকবার কথা বলবো।
আপনি এই ভিডিওটা শুনুন, কি ভয়ানক একজন ভদ্রমহিলাকে ভয় দেখানো হচ্ছে, যে মানে আশঙ্কা প্রকাশ করছে ওসব করে কোনো লাভ হবে না, সার্ভিস বুক আপ টু ডেট করে কোনো লাভ হবে না। ভাবতে পারেন কি কি সাংঘাতিক ফোর্স সরকারি অফিসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে রেখে দিয়েছেন। তাহলে এই ধরনের অভিযোগ একজন 65 বছরের প্রবীণা আমাদের প্রায় কাঁদতে কাঁদতে আমার কাছে ফোনে বললেন। শুনবেন ভিডিওটা, আমি আপনার কাছে পাঠিয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা।